হ্যালো স্টুডেন্টস, আমরা ফিরে এসেছি একটা নতুন সেশনে বেশ কিছু প্রশ্ন নিয়ে, যেগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষার জন্য। দেখে নিই আমরা এই প্রশ্ন উত্তরগুলো কিভাবে আমরা সলভ করব। এর সঙ্গে রিলেটেড আমরা যেভাবে ক্লাস করি সেভাবেই করব। এর সঙ্গে রিলেটেড আরও যেসব প্রশ্ন আছে সেগুলো আমরা দেখব কি কি প্রশ্ন রয়েছে। ফার্স্ট প্রশ্নে আসি। মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় গদর পার্টি কে তৈরি করেছিলেন? লালা হরদয়াল, অজিত সিং, লালা লাজপত রায়, লালা লাজপত রায়, লালা লাজপত রায়, পি মিত্র, প্রমথনাথ মিত্র। এদের মধ্যে কে তৈরি করেছিলেন সান ফ্রান্সিসকোয় গদর পার্টি? একটা বিখ্যাত বিপ্লবী দলের নাম। 1913 সালে তৈরি হয়েছিল গদর পার্টি, উত্তর আমেরিকার সান ফ্রান্সিসকোতে। একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হবে এখানে লালা হরদয়াল। আমরা জানি এই অপশানে যেটা দেওয়া আছে লালা হরদয়াল, উত্তর হবে এখানে লালা হরদয়াল। কিন্তু আমাদের একটু জেনে নিতে হবে যে এখানে দুটো প্রশ্ন দেয়। একটা দেয় যে কে প্রতিষ্ঠা করেছিল, একদম সিম্পল প্রশ্ন। আর একটা প্রশ্ন দেয় হু ওয়াজ দ্য ফাউন্ডার প্রেসিডেন্ট অফ গদর পার্টি। গদর পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কে ছিলেন? তখন কিন্তু উত্তর হবে সোহন সিং ভাকনা। এই নামটা উত্তর হয় সোহন সিং ভাকনা। ফাউন্ডার প্রেসিডেন্ট যদি বলে তাহলে সোহন সিং ভাকনা হবে। ফাউন্ডার সেক্রেটারি যদি বলে তাহলে লালা হরদয়াল হবে। আর শুধু যদি ফাউন্ডার বলে তাহলেও উত্তর হবে লালা হরদয়াল। এইগুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে যে গদর পার্টি তৈরি হলো, সেই গদর পার্টির ফাউন্ডার প্রেসিডেন্ট হচ্ছেন সোহন সিং ভাকনা। ফাউন্ডার সেক্রেটারি হচ্ছেন কে? না, ফাউন্ডার সেক্রেটারি হচ্ছেন এই যে লালা হরদয়াল। আর যদি বলে ফাউন্ডার এমনি শুধু ফাউন্ডার, যেটা আমরা এই প্রশ্নটা পেলাম, তাহলে কিন্তু উত্তর হবে কি না লালা হরদয়ালই হবে তখন উত্তরটা। এটা আমাদের একটুখানি মনে রাখতে হবে ভালো করে। এর মধ্যে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে লাজপত রায় তোমরা সবাই জানো। অজিত সিং, এই অজিত সিং একটা পত্রিকা প্রকাশ করেছিলেন। অজিত সিং একটা পত্রিকা প্রকাশ করেছিলেন, তোমরা জানো। অজিত সিং এবং লালা লাজপত রায় দুজনকে একসঙ্গে নির্বাসনে পাঠানো হয়েছিল 1907 সালে। পাঞ্জাবে একটা গণ্ডগোল হয়েছিল, সেই গণ্ডগোলের সমস্ত দায় এদের ওপর চাপিয়ে এই লালা লাজপত রায় এবং অজিত সিংকে নির্বাসনে পাঠানো হয়েছিল মান্দালয়তে। অজিত সিং একজন বিখ্যাত জাতীয়তাবাদী নেতা, বিপ্লবী আমরা বলতে পারি। আর একদম লাস্টে যেটা আছে প্রমথনাথ মিত্র। এই প্রমথনাথ মিত্র ছিলেন কে? না, প্রমথনাথ মিত্র ছিলেন তোমরা সবাই জানো যে একটা অনুশীলন সমিতি বলে যে বিপ্লবী দলটা বাংলায় তৈরি হয়েছিল, সেই দলের অন্যতম একজন প্রতিষ্ঠাতা ব্যারিস্টার প্রমথনাথ মিত্র। সেকেন্ড কোয়েশ্চেন যেটা আমরা পাই, আচ্ছা আর একটা কোয়েশ্চেন বলে দিই। গদর পার্টির পত্রিকার নাম অনেক সময় আসে। গদর পার্টি তোমরা জানো প্রত্যেকটা দলের একটা করে নিজস্ব পত্রিকা থাকতো। গদর পার্টির যে পত্রিকাটা ছিল সেই পত্রিকাটার নাম ছিল গদর-ই-গঞ্জ বা হিন্দুস্তানি গদর। গদর-ই-গঞ্জ বা হিন্দুস্তানি গদর বলে একটা পত্রিকা প্রকাশিত হয়ে করেছিল এরা। হিন্দুস্তানি গদর বা গদর-ই-গঞ্জ, এই গদর পার্টির পত্রিকাটার নাম ছিল এটাই। আমরা এটা জেনে রাখবো। গদর পার্টিটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে তৈরি করতে হবে। নেক্সট কোয়েশ্চেনে আমরা আসবো। 1912 সালে লর্ড হার্ডিঞ্জের ওপর কে আক্রমণ চালিয়েছিলেন? রাসবিহারী বসু, ভগৎ সিং, ক্ষুদিরাম বোস, অজিত সিং। এর উত্তর আমরা জানি সবাই, রাসবিহারী বসু হয়। 12 সালে লর্ড হার্ডিঞ্জের ওপর বোমা নিক্ষেপ করেছিলেন, কিন্তু হার্ডিঞ্জকে মারা সম্ভব হয়নি। তাদের যে মিশন সেটা সাকসেসফুল হয়নি। এটা কোন লর্ড হার্ডিঞ্জ? লর্ড হার্ডিঞ্জ দুজন ছিলেন, একজন গভর্নর জেনারেল, একজন ভাইসরয়। লর্ড হার্ডিঞ্জ 1, লর্ড হার্ডিঞ্জ 2। 1912 সালে যে লর্ড হার্ডিঞ্জের কথা বলছে অবভিয়াসলি তিনি ভাইসরয়। লর্ড হার্ডিঞ্জ 2 এর কথা বলছে, যাকে দিল্লিতে মারার পরিকল্পনা করেছিল রাসবিহারী বসুরা। সঙ্গে ছিলেন বসন্ত কুমার বিশ্বাস, শচীন্দ্রনাথ সান্যাল, এরাও সঙ্গে ছিলেন রাসবিহারী বসুর। কিন্তু পুরো মিশনটাই সাকসেসফুল হয়নি, ফেলিওর হয়েছিল। 1912-এ এটাকে বলা হয় দিল্লি কনস্পিরেসি বা দিল্লি ষড়যন্ত্র, যেহেতু দিল্লিতে হয়েছিল এই ঘটনাটা। আমরা নেক্সট প্রশ্নে আসব। ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটি রচয়িতাকে? এটাকে রচনা করেছিলেন, এটা কার লেখা? মৌলানা আবুল কালাম আজাদ, বল্লভভাই প্যাটেল, গোবিন্দ বল্লভ পন্ত, ওপরের কেউই নয়। ইন্ডিয়া উইন্স ফ্রিডম এটা একটা খুব বিখ্যাত বই। মৌলানা আজাদের
অটোবায়োগ্রাফি আমরা এটাকে বলতে পারি, এবং এটা একটা খুব বিতর্কিত বই। যে কেন বিতর্কিত না, এই বইয়ের বেশ কিছু পৃষ্ঠা নেহেরু সরকার ব্যান করে দিয়েছিল, বেশ কিছু পেজ পাবলিশ হতে দেয়নি, কিন্তু রাজীব গান্ধী ক্ষমতায় আসার পর এই পেজগুলোকে আবার রিলিজ করা হয়েছিল কংগ্রেসের পক্ষ থেকে। একটা খুব বিতর্কিত বই বলা যেতে পারে ইন্ডিয়া উইন্স ফ্রিডম, মৌলানা আবুল কালাম আজাদের এক বিখ্যাত অটোবায়োগ্রাফি। এখানে মৌলানা আবুল কালাম আজাদ, তোমরা জানো যে এটা ভালো করে খুব তৈরি করে নিতে হবে, এখান থেকে খুব প্রশ্ন দেয় মৌলানা আবুল কালাম আজাদ থেকে। আজাদের জন্ম তোমরা জানো মক্কায় জন্মেছিলেন 1888 সালে। ভারতের জাতীয় কংগ্রেসের সর্বকনিষ্ঠ বা ইয়ংগেস্ট প্রেসিডেন্ট ছিলেন এই মৌলানা আজাদ, এটাও একটা খুব ইম্পর্টেন্ট। ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি পদে সবচেয়ে বেশি দিন আসীন ছিলেন তিনি, মৌলানা আবুল কালাম আজাদ। একেবারে 1940 থেকে 1945 অবধি একদম কন্টিনিউয়াস। তোমরা জানো 1940-তে রামগড় অধিবেশনে তিনি অফিসিয়ালি প্রেসিডেন্ট হয়েছিলেন। 41 to 45 কোনো অধিবেশন হয়নি কংগ্রেসের, কিন্তু তিনি কন্টিনিউ করেছিলেন অ্যাজ এ প্রেসিডেন্ট জাতীয় কংগ্রেসের। সুতরাং আমরা বলতে পারি মৌলানা আবুল কালাম আজাদকে দ্য লংগেস্ট সার্ভড প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, বা কংগ্রেসের সভাপতি পদে সবচেয়ে বেশি দিন আসীন ছিলেন তিনি, একেবারে 1940 থেকে 1945, 1940 থেকে 1945। মৌলানা আজাদের থেকে আর একটা জিনিস আমাদের ভালো করে দেখে রাখতে হবে, তার দুটো পত্রিকা, দুটোই উর্দুতে প্রকাশিত পত্রিকা, একটা আল হিলাল আর একটা হচ্ছে আল বালাগ। আল হিলাল আর আল বালাগ এই দুটো খুব ইম্পর্টেন্ট পত্রিকা তিনি পাবলিশ করেছিলেন এই কি বলে মৌলানা আবুল কালাম আজাদ। এগুলো একটু ভালো করে আমাদের দেখে নিতে হবে। আমাদের স্বাধীন ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী হয়েছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। ওকে, সুতরাং এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং মৌলানা আবুল কালাম আজাদ আমাদের ভালো করে পড়ে রাখতে হবে। নেক্সট প্রশ্ন আমরা আসবো, 1919 সালের আইন কি নামে পরিচিত ছিল? 1919-এর যে আইন আমরা দেখতে পাচ্ছি যে রাওলাট অ্যাক্ট, মরলে মিন্টো অ্যাক্ট, মনফোর্ড অ্যাক্ট, স্যামন অ্যাক্ট। এর মধ্যে দুটো জিনিস নিয়ে কনফিউশন হয়, দুটো অপশনের মধ্যে, বুঝতেই পারছো, এ আর সি। এ আর সি, এতে বলছে রাওলাট অ্যাক্ট। কেন কনফিউশন হয়? 1919-এ এ অপশানে যে রাওলাট অ্যাক্টের কথা বলছে সেটাও 1919-এই হয়েছিল, এটা 1919 সালেরই আইন। আবার সিতে মনফোর্ড অ্যাক্ট বা মন্টেগু চেমসফোর্ড রিফর্ম অ্যাক্ট, এটাও 1919-এ হয়েছিল, কিন্তু আমাদের উত্তর নিতে হবে সি অপশানে যেটা আছে মনফোর্ড অ্যাক্ট। 1919-এর আইন বলতে আমরা কিন্তু বুঝবো মন্টেগু চেমসফোর্ড অ্যাক্টকে, একটা প্রশাসনিক আইন হয়েছিল। এই মনফোর্ড আইনের মূল রেকমেন্ডেশন যেটা ছিল, মন্টেগু চেমসফোর্ড রিফর্ম অ্যাক্টের মূল রেকমেন্ডেশনে যেটা বলা হয়েছিল সেটা হলো দ্বৈত শাসন ইন্ট্রোডিউস করা হবে, ডায়ারকি ইন্ট্রোডিউস করা হবে প্রভিন্সগুলোতে। আর এই মন্টেগু চেমসফোর্ড এই দুটোর মধ্যে, এই দুজনের মধ্যে, দুজন দেখো মাঝখানে একটা হাইফেন দেওয়া আছে, একটা মন্টেগু আর একটা চেমসফোর্ড, দুটো মিলিয়ে মনফোর্ড অ্যাক্ট। মন্টেগু ছিলেন সেক্রেটারি অফ স্টেট তখন, আর চেমসফোর্ড ছিলেন তখন আমাদের ভারতের ভাইসরয়। দুজনের সম্মিলিত চেষ্টায় আইনটা পাশ হয়েছিল বলে এটাকে আমরা বলি, এটাকে বলা হয় হিস্ট্রিতে মন্টেগু চেমসফোর্ড রিফর্ম অ্যাক্ট। ভীষণ ইম্পর্টেন্ট আইন, বহুবার পরীক্ষা এসছে, কোয়েশ্চেনটা খুবই ভালো প্রশ্ন ছিল, কারণ এটা একটা কনফিউশন তৈরি করে দিয়েছিল এই প্রশ্নটা। আর 1919-এর যে রাওলাট অ্যাক্ট, এই অ্যাক্টটার কথা তোমরা জানো। রাওলাট অ্যাক্ট এটা কিন্তু মন্টেগু চেমসফোর্ড অ্যাক্টের একটু অন্যরকম আইন। এটা মন্টেগু চেমসফোর্ড অ্যাক্টটা ছিল একটা প্রশাসনিক আইন, আর এটা ছিল ভারতের এই আন্দোলনগুলোকে, ব্রিটিশ বিরোধী আন্দোলনগুলোকে বন্ধ করার জন্য একটা অ্যান্টি ইন্ডিয়ান অ্যাক্ট ছিল রাওলাট অ্যাক্ট, যে অ্যাক্টকে বলা হয়েছিল ব্ল্যাক অ্যাক্ট, কালা আইন বলেছিল ভারতীয়রা। এটাও একবার পরীক্ষা এসেছিল যে ব্ল্যাক অ্যাক্ট বলতে কোন আইনকে বোঝানো হয়, সেটা হচ্ছে এই রাওলাট অ্যাক্ট। এফসি রাওলাট, জাস্টিস এফসি রাওলাটের নামে এই অ্যাক্টটার নাম হয়েছিল। যে সিডিশন কমিটিটা তৈরি করা হয়েছিল, সেই সিডিশন অ্যান্টি সিডিশন কমিটি, সেই কমিটির
সেই কমিটির যিনি চেয়ারম্যান হয়েছিলেন তার নাম ছিল জাস্টিস এফ.সি. রাওলাট। তার নামেই আইনটা হয়েছিল রাওলাট অ্যাক্ট। তোমরা জানো যে অ্যাক্টের এগেনস্টে গান্ধীজি প্রথম তার সর্বভারতীয় আন্দোলন করেছিলেন, অ্যান্টি রাওলাট অ্যাক্ট সত্যাগ্রহ আন্দোলন 1919-এ। সুতরাং এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট। 1919 ইটসেলফ একটা ভেরি ইম্পর্টেন্ট ইয়ার, তোমরা জানো, যেখানে রাওলাট অ্যাক্ট রয়েছে, মন্টেগু চেমসফোর্ড রিফর্ম অ্যাক্ট রয়েছে, জালিয়ানওয়ালাবাগ ট্র্যাজেডি রয়েছে, অনেকগুলো ঘটনা এই বছর আমাদের পড়ে রাখতে হবে 1919-এর জন্য। তাহলে এখানে আমরা উত্তর নেব কিন্তু মনফোর্ড অ্যাক্ট বা মন্টেগু চেমসফোর্ড রিফর্ম অ্যাক্ট। আমরা একটু বলে দিই মর্লে-মিন্টো রিফর্ম অ্যাক্ট, এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা আইন, 1909-তে হয়েছিল মর্লে-মিন্টো রিফর্ম অ্যাক্ট, যে অ্যাক্টের মাধ্যমে সেপারেট ইলেক্টোরেট দেওয়া হয়েছিল কাকে না মুসলিমদের, মুসলিম পপুলেশনকে। এখানে মর্লে মানে হচ্ছে লর্ড মর্লে আর এটা হচ্ছে লর্ড মিন্টো। ঠিক এরকমই লর্ড মর্লে ছিলেন তখন সেক্রেটারি অফ স্টেট আর লর্ড মিন্টো টু তখন আমাদের ভাইসরয়। এই মিন্টো টু এর রাজত্বকালই হয়েছিল এই মুসলিমদের আলাদা করে ভোট দেওয়ার বা নির্বাচক মণ্ডলী তৈরি করার জন্য রেকমেন্ডেশন এসেছিল এই আইনের মাধ্যমে। এই জন্যেই এই মিন্টো টুকে বলা হয় ফাদার অফ কমিউনাল ইলেক্টোরেট বা ফাদার অফ সেপারেট ইলেক্টোরেট, পৃথক নির্বাচক মণ্ডলীর জনক বলা হয়েছিল তাই এই লর্ড মিন্টো টুকে আমরা জানি। সুতরাং এই অ্যাক্টগুলো আমি অনেকবার বলেছি, অ্যাক্টগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে, ভারতবর্ষে ব্রিটিশ সরকার যে অ্যাক্টগুলো করেছিল সেগুলো। আমরা নেক্সট প্রশ্নে যাব। কোন কংগ্রেস অধিবেশনে পূর্ণ স্বাধীনতার দাবি উত্থাপিত হয়েছিল? একটা খুব কমন প্রশ্ন। নাগপুর সেশন, অমৃতসর সেশন, লাহোর সেশন, কলকাতা অধিবেশন। এটা হয়েছিল লাহোর অধিবেশনে, আমরা সবসময় জানি লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি উত্থাপিত হয়েছিল। এই লাহোর অধিবেশন একটা খুব ইম্পর্টেন্ট সেশন। 1929-এ হয়েছিল কংগ্রেসের অধিবেশন, লাহোর অধিবেশন। এই লাহোর অধিবেশনেই জওহরলাল নেহরু সে বিখ্যাত কথাটা বলেছিলেন, আই এম এ সোশ্যালিস্ট। এই বিখ্যাত কথাটা তিনি এই আন্দোলনের সময় বা এই সেশনেই তিনি বলেছিলেন, আই এম এ সোশ্যালিস্ট। তো এই লাহোর সেশনে এই ঐতিহাসিক পূর্ণ স্বাধীনতার দাবি প্রথম উত্থাপিত হয়েছিল বা পূর্ণ স্বরাজের দাবি, শুধু স্বরাজ যদি বলে, শুধু স্বরাজের দাবি উত্থাপিত হয়েছিল কোথায়? তাহলে উত্তর হবে কলকাতা অধিবেশন। 1906-এর কলকাতা অধিবেশনে লালা লাজপত রায় প্রথম স্বরাজ শব্দটা ইউজ করেছিলেন। তাহলে শুধু যদি স্বরাজ বলে তাহলে কলকাতা, যদি 1906 যদি পূর্ণ স্বরাজ বলে তাহলে 1929 লাহোর অধিবেশন, একটা খুব ইম্পর্টেন্ট সেশন। এই সেশনেই ডিসিশন নেওয়া হয়েছিল, একটু অন্যান্য দিকগুলো বলে দিই এই সেশনের, এগুলো জেনে রাখো। এই সেশনেই বলা হয়েছিল যে কংগ্রেস ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্সে কংগ্রেস কোনোভাবেই ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্সে যোগদান করবে না। এই ডিসিশনটা কমপ্লিট একদম নেওয়া হয়েছিল। তোমরা জানো যে 1929-এ লাহোর অধিবেশন হওয়ার আগে লর্ড আরউইন একটা অফার দিয়েছিল, যেটাকে আরউইন অফার বলা হয়, এবং যেটার আর একটা নাম দীপাবলি ডিক্লারেশন। ডাব্লিউবিসিএস প্রিলিমসে একবার দিয়েছিল দীপাবলি ডিক্লারেশন কবে ঘোষণা করা হয়েছিল। 1929-এ দীপাবলি ডিক্লারেশন ঘোষণা করা হয়েছিল বা আরউইন অফার বলা হয় এটাকে, লর্ড আরউইন অফার। এখানে রাউন্ড টেবিল কনফারেন্সের কথা প্রথম বলা হয়েছিল যে ভারতবর্ষের জন্য, ভারতবাসীর জন্য সংবিধান গ্রহণের জন্য একটা রাউন্ড টেবিল কনফারেন্স হবে লন্ডনে, সমস্ত দল সেখানে উপস্থিত থাকবে। সেই প্রথম যে রাউন্ড টেবিল কনফারেন্স হয়েছিল হবার কথা মানে হয়েছিল 1930-তে লন্ডনে, এই 1929-এর সেশনেই কিন্তু কংগ্রেস ওখানে ডিসিশন নিয়েছিল যে আমরা প্রথম অধিবেশনে যোগদান করব না। সুতরাং এই ডিসিশনটা নেওয়া হয়েছিল এই অধিবেশনে। এই অধিবেশনে ডিসিশন নেওয়া হয়েছিল আইন অমান্য আন্দোলন শুরু হবে। আইন অমান্য আন্দোলনের যে প্রস্তাব, সেই প্রস্তাব এই অধিবেশনে নেওয়া হয়েছিল, এটা একটা। এবং নেহেরু রিপোর্ট, মতিলাল নেহেরু রিপোর্টকে এন্ডোর্স করা হয়েছিল। এই কোয়েশ্চেনটা বিসিএস মেনে এসেছিল। মতিলাল নেহেরু রিপোর্ট ভারতবাসীর দ্বারা গৃহীত প্রথম লিখিত সংবিধান, যেটাকে বলা হয় ফার্স্ট রিটেন কনস্টিটিউশন অ্যাডপ্টেড বাই দ্য ইন্ডিয়ানস। সেই নেহেরু রিপোর্টটাকে সমর্থন জানানো হয়েছিল এই লাহোর অধিবেশনে।
বুঝতে পারছো কতটা গুরুত্বপূর্ণ। এবং এখানেই ডিসিশন নেওয়া হয়েছিল যে 1930-এর 26শে জানুয়ারি এই দিনটাকে উদযাপন করা হবে স্বাধীনতা দিবস হিসেবে। এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এই লাহোর অধিবেশনে। তাহলে একসঙ্গে লাহোর অধিবেশন কতগুলো কারণের জন্য ইম্পর্টেন্ট দেখলে তোমরা, পূর্ণ স্বরাজটা তো মনে রাখতেই হবে, প্লাস তার সঙ্গে সঙ্গে আমি যেটা বললাম যে কংগ্রেস ডিসিশন নিল প্রথম অধিবেশনে প্রথম রাউন্ড টেবিলে তারা যোগদান করবে না। এই লাহোর অধিবেশনেই নেহেরু রিপোর্টকে এন্ডোর্স করা হলো, নেহেরু রিপোর্টকে মান্যতা দেয়া হলো বা নেহেরু রিপোর্টকে গ্রহণ করা হলো এই সেশনেই। এবং 26শে জানুয়ারি 1930 এই দিনটা যে স্বাধীনতা দিবস হিসেবে উদযাপিত হবে তার একটা ঐতিহাসিক সিদ্ধান্ত এই অধিবেশনে নেওয়া হয়েছিল। এবং এই অধিবেশনে দাঁড়িয়েই নেহেরু বলেছিলেন আই এম এ সোশ্যালিস্ট। সুতরাং একটা খুব ইম্পর্টেন্ট সেশন 1929, বহুবার বহু পরীক্ষা এসছে, খুব ভালো করে দেখে যেতে হবে। প্রত্যেকটা রেকমেন্ডেশন এই কী কী ঘটনা ঘটেছিল এগুলো কিন্তু একটু ভালো করে দেখে যাবে এই অধিবেশনটায়। আমরা নেক্সট যাব, দিল্লির কেন্দ্রীয় আইনসভা কক্ষে কে ধ্বনি তুলেছিলেন বিপ্লব দীর্ঘজীবী হোক বা লং লিভ রেভলিউশন বা ইনকিলাব জিন্দাবাদ, এই ধ্বনি কে তুলেছিলেন? তোমরা জানো দিল্লির কেন্দ্রীয় সভায় বোমা নিক্ষেপ করা হয়েছিল। ভগৎ সিং আর বটুকেশ্বর দত্ত এরা দুজনে মিলে বোমা নিক্ষেপ করেছিল। এই কেন্দ্রীয় আইনসভায় কি হচ্ছিল না, ভারত বিরোধী আইন পাশ হচ্ছিল, দুটো ভারত বিরোধী আইন পাশ হচ্ছিল, একটা ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট বিল আর একটা পাবলিক সেফটি বিল। দুটো বিল পাশ করছিল ব্রিটিশ সরকার, যে দুটো বিলই ছিল অ্যান্টি ইন্ডিয়ান। পাবলিক সেফটি বিল আর একটা ছিল ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট বিল। এই দুটো বিলের এগেনস্টে প্রতিবাদ জানিয়েই তারা বোমা নিক্ষেপ করেছিল বা ব্রিটিশ সরকারের অ্যাটেনশনটাকে আদায় করার জন্য তারা বোমা নিক্ষেপ করেছিল বটুকেশ্বর দত্ত আর ভগৎ সিং দিল্লির কেন্দ্রীয় আইনসভায়। তোমরা জানো একটা বিখ্যাত বিপ্লবী কার্যকলাপ এটা, রেভলিউশনারি অ্যাক্টিভিটি এটা। এবং সেখানেই তারা স্লোগান তোলা হয়েছিল বিপ্লব দীর্ঘজীবী হোক। তোমরা জানো এই স্লোগানটা প্রথম তুলেছিলেন যিনি, তিনি হলেন এই ভগৎ সিং। ফার্স্ট অপশনটা রাইট হবে, আমরা সবাই জানি, খুব কমন প্রশ্ন। এখান থেকে আরেকটা প্রশ্ন দেয় যে এই বিপ্লব দীর্ঘজীবী হোক বা ইনকিলাব জিন্দাবাদ এই শব্দটা কয়েন করেছিলেন প্রথম কে? এই প্রশ্নটা অনেক সময় দেয়। ইনকিলাব জিন্দাবাদ শব্দটা প্রথম উত্থাপন করলেন কে? এই শব্দটা প্রথম উত্থাপন করেছিলেন হসরত মোহানি, একজন বিখ্যাত লিডার হসরত মোহানি। যে হসরত মোহানি ছিলেন খিলাফত আন্দোলনের একজন বিখ্যাত নেতা, সেই হসরত মোহানি প্রথম এটাকে কয়েন করেছিলেন লং লিভ রেভলিউশন। এটাকে স্লোগানে কনভার্ট করেছিলেন কে? না, এই ভগৎ সিং। আর একটা প্রশ্ন আসে, এই ইনকিলাব এই যে শব্দটা, শুধু ইনকিলাব যদি বলে, এই শব্দটা কে প্রথম কয়েন করেছিল? তাহলে সেখানে বলতে হবে বিখ্যাত উর্দু কবি মোহাম্মদ ইকবাল। ইকবাল এই শব্দটা প্রথম তুলেছিলেন, ইনকিলাব, শুধু ইনকিলাব এই শব্দটা। আর ইনকিলাব জিন্দাবাদ যদি একসঙ্গে বলে তাহলে অবভিয়াসলি উত্তর হবে কোনটা? না, ওই হসরত মোহানি। আর এটাকে স্লোগানে তো পরিণত করলেন ভগৎ সিং, যে কোশ্চেনটা বহুবার বহু পরীক্ষা এসছে, এখানেও আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এই জায়গাটা একটু ভালো করে দেখে নিতে হবে। বিপ্লবী কার্যকলাপ, রেভলিউশনারি অ্যাক্টিভিটিগুলো একদম সাল ওয়াইজ ভালো করে দেখে নেবে। যে কোনো পরীক্ষার জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট, একদম টোটালি যে ইয়ারগুলো ইম্পর্টেন্ট এই রেভলিউশনারি অ্যাক্টিভিটির জন্য, সেগুলো তোমাদের ভালো করে দেখে নিতে হবে। আমরা নেক্সট কোয়েশ্চেনে আসবো। 1906 সালে সিমলায় মুসলিম প্রতিনিধি দলের কে নেতৃত্ব দিয়েছিলেন? তোমরা জানো যে 1906-তে একদল মুসলিম নেতৃবৃন্দ তারা একটা দাবিপত্র নিয়ে তদানীন্তন ভাইসরয় লর্ড দ্বিতীয় মিন্টোর সঙ্গে মিট করেছিলেন সিমলাতে। এই যে দলটা গেছিল, এই দলটাকে বলা হয় সিমলা, বা এই ঘটনাটাকে বলা হয় সিমলা ডেপুটেশন ইংরেজিতে, বাংলায় বলে সিমলা দৌত্য। তখন মিন্টো টু ছিলেন আমাদের ভাইসরয়। 1905 থেকে 1910 অবধি তার রাজত্বকাল ছিল অ্যাজ এ ভাইসরয় ভারতবর্ষে। এই যে প্রতিনিধি দলটা গেল, এই প্রতিনিধি দলটায় নেতৃত্ব দিয়েছিলেন কে? যে কোয়েশ্চেনটা আমাদের সামনে রয়েছে, এই দলটায় নেতৃত্ব দিয়েছিলেন মুসলিম লীগের অন্যতম ফাউন্ডার
আগা খান, তিনি এটায় নেতৃত্ব দিয়েছিলেন আগা খান। এবং এই যে সিমলা ডেপুটেশন, এই যে দলটা গেল, এরা মিন্টো টু এর সঙ্গে কোন ইস্যু নিয়ে আলোচনা করলো, কি জন্য গেছিল? এই পুরো প্রতিনিধি দলটা একটা দাবিপত্র পেশ করেছিল মিন্টো টু এর কাছে। এই দাবিপত্রের মধ্যে মুসলিম রাজনীতি সংক্রান্ত বা মুসলিমদের স্বার্থকে সুরক্ষিত করার জন্য বেশ কিছু দাবি সেখানে উল্লেখ করা হয়েছিল, যার মধ্যে একটা অন্যতম দাবি ছিল যে ঠিক ওই জাতীয় কংগ্রেসের প্যারালাল একটা জাতীয় রাজনৈতিক দল তৈরি করা হবে মুসলিমদের জন্য। মুসলিম এই নেতৃবৃন্দ সেরকম একটা দল প্রতিষ্ঠিত করতে চান, যে দলটা মুসলিমদের জন্য কাজ করবে, মুসলিমদের স্বার্থকে সুরক্ষিত করবে, এরকম একটা দাবি তার মধ্যে ছিল এই দাবিপত্রগুলোর মধ্যে। এই দাবিটাকে স্বাগত জানিয়েছিল লর্ড মিন্টো টু, এবং এইটাকে স্বাগত জানানোর পরেই এই প্রতিনিধি দল ঢাকাতে ফিরে মুসলিম লীগের ফাউন্ডেশন করেছিল। সেই জন্য আমরা বলতে পারি মুসলিম লীগ যে 1906-তে তৈরি হলো, সেই দলের প্রতিষ্ঠার প্রেক্ষাপটে রয়েছে যে ঘটনাটা, প্রধান যে ঘটনাটা, সেটা হলো সিমলা ডেপুটেশন বা সিমলা দৌত্য। এটা কিন্তু আমাদের ভালো করে মনে রাখতে হবে, সিমলা দৌত্য বা সিমলা ডেপুটেশন। আর তোমরা জানো যে মুসলিম লীগ তৈরি হয়েছিল 1906, এবং এই আগা খান, যেটা উত্তর হলো, এই আগা খান হয়েছিলেন মুসলিম লীগের আজীবন সভাপতি বা লাইফ টাইম প্রেসিডেন্ট অফ অল ইন্ডিয়া মুসলিম লীগ সিন্স 1908, 1908 সাল থেকে। সুতরাং এটা আমাদের ভালো করে দেখতে হবে। নেক্সট কোয়েশ্চেনটা বলছে, ভারতীয় উপনিবেশিক ইতিহাসে কোন ঘটনাটি ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে গণ্য করা হয়? কোন ঘটনাটা? এটা একটা খুব কমন প্রশ্ন, আমরা সবাই জানি এই ঘটনাটা ঘটেছিল। কোন ঘটনাটাকে বলা হয় ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স? আমরা জানি লাস্ট অপশানে যেটা রয়েছে সিপাহী বিদ্রোহ, 1857 সালে সিপাহী বিদ্রোহ, এটাকে বলা হয় প্রথম স্বাধীনতা যুদ্ধ। কে বলেছিলেন? এটাও পরীক্ষা এসেছিল, বিনায়ক দামোদর সাভারকর, ভিডি সাভারকর বলেছিলেন, মহারাষ্ট্রের বিখ্যাত বিপ্লবী, এটাকে প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন। কোন বইতে বলেছিলেন? ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, ভিডি সাভারকরের লেখা একটা বিখ্যাত বই, এটা আমরা জানি সবাই। এই ভিডি সাভারকরের এই অবজারভেশনটাকে চ্যালেঞ্জ করেছিল ডক্টর রমেশচন্দ্র মজুমদার। ডক্টর রমেশচন্দ্র মজুমদার এটাকে চ্যালেঞ্জ করে বলেছিলেন যে ভারতের এই যে সিপাহী বিদ্রোহ, এটা নাইদার ফার্স্ট নর ন্যাশনাল নর এ ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, এটা প্রথম নয়, এটা জাতীয় নয়, এটা প্রথম স্বাধীনতা যুদ্ধও নয়, কিছুই নয়, এটা জাস্ট কিছু সিপাহীদের বিদ্রোহ। নাইদার ফার্স্ট নর ন্যাশনাল নর এ ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, এই কথাটা বলেছিলেন রমেশচন্দ্র মজুমদার। এই কথাটাকে চ্যালেঞ্জ করে বা এই কথাটাকে সামনে রেখে, সুতরাং এখানে আমাদের উত্তর কর্ম আমরা যেটা, সেটা হলো সিপাহী বিদ্রোহ 1857। আমি তোমাদের এখানে একটা কথা বলে রাখতে চাই, একটা প্রশ্ন এসেছিল একবার যে 4টে ট্রাইবাল মুভমেন্টের নাম 4টে অপশানে দিয়ে দিয়েছিল। একটা দিয়েছিল কোল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, ভিল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ। 4টে বিদ্রোহ দিয়ে বলেছিল এর মধ্যে কোন উপজাতি বিদ্রোহটাকে কোনো ঐতিহাসিক প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন। কোল, ভিল, মুন্ডা, সাঁওতাল, 4টে বিদ্রোহের মধ্যে কোন বিদ্রোহকে কোনো ঐতিহাসিক স্বাধীনতা প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন? এখানে উত্তর কিন্তু হবে সাঁওতাল বিদ্রোহ। 1855 সাঁওতাল বিদ্রোহকে কোনো হিস্টোরিয়ান বলেছেন ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। ট্রাইবাল মুভমেন্টগুলোর অ্যাঙ্গেল থেকে যে এটা ভারতবর্ষের জাতীয় আন্দোলনকে একটা নতুন পথ দেখিয়েছিল 1855 এই আন্দোলন, এই সাঁওতাল বিদ্রোহ। সুতরাং এই ট্রাইবাল এবং নন ট্রাইবাল মুভমেন্ট, এই যে পার্টটা, এটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে, তোমরা সবাই জানো। নেক্সট প্রশ্নে আমরা আসব, কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ আমরা পাই? মানে কাস্ট সিস্টেমের উল্লেখ আমরা প্রথম পেলাম ঋগ্বেদে। বি অপশনটা রাইট হবে। ঋগ্বেদের কোথায় আছে এটা? ঋগ্বেদে 1028টা শ্লোক আছে, তোমরা সবাই পড়েছো।
1028টা শ্লোককে ভাগ করা হয়েছে 10টা চ্যাপ্টারে বা 10টা মণ্ডলে। এই 10 নম্বর যে মণ্ডলটা, 10th মণ্ডল যেটা, সেই মণ্ডলে পুরুষু সূক্ত বলে যে শ্লোক আমরা পাচ্ছি, পুরুষু সূক্ত, এই পুরুষু সূক্তে রয়েছে জাতিভেদ প্রথার কথা বা কাস্ট সিস্টেমের উল্লেখ আমরা পাচ্ছি এই বইতে, ঋগ্বেদে পাচ্ছি আমরা। আবার যদি বলে যে কোন গ্রন্থে আমরা, মানে এরকমই আর একটা গ্রন্থ যেখানেও আমরা জাতিভেদ প্রথার কথা পাচ্ছি, এই সময়ের নয়, পরবর্তী সময়ের কথা যদি আমরা বলি, তাহলে অবভিয়াসলি হবে মেগাস্থেনিসের লেখা ইন্ডিকা। এখানেও কিন্তু জাতিভেদ প্রথার কথা আছে। তোমরা জানো ঋগ্বেদে 4টে জাতির কথা বলা হয়েছে, আর মেগাস্থেনিসের ইন্ডিকাতে বলা হয়েছে 7টা জাতির কথা, 4টে আর 7টা। ঋগ্বেদে 4টে আর মেগাস্থেনিসের ইন্ডিকাতে 7টা জাতির কথা উল্লিখিত হয়েছে, তোমরা সবাই জানো। সুতরাং এই জাতিভেদ প্রথার ব্যাপারটা একটু ভালো করে দেখে নিতে হবে। নেক্সট কোয়েশ্চেনে আমরা আসবো, মহাত্মা গান্ধী প্রতিষ্ঠিত শ্রমিক সংগঠনের নাম কি? মহাত্মা গান্ধীর প্রথম শ্রমিকদের নিয়ে আন্দোলন করেছিলেন 1918-তে, তোমরা জানো, আহমেদাবাদ সত্যাগ্রহ বা আহমেদাবাদ মিল স্ট্রাইক যেটাকে বলা হয়। সুতকলের শ্রমিকদের স্বার্থকে সুরক্ষিত করার জন্য তিনি আন্দোলন করেছিলেন 1918-তে। এবং এই সেই আন্দোলন, যে আন্দোলনে প্রথম আমরা দেখলাম গান্ধীজি কি করলেন না, আমরণ অনশনের ডাক দিলেন বা হাঙ্গার স্ট্রাইক করেছিলেন, যেটা পরবর্তী সময়ে গান্ধীজি অনেক ইস্যু নিয়ে করেছেন। এবং এই আন্দোলনেই প্রথম গান্ধীজি হাঙ্গার স্ট্রাইক করেছিলেন। এটা আলাদা করে প্রশ্নই দেয়, গান্ধীজি কোন আন্দোলনে প্রথম আমরণ অনশন করেছিলেন। তার এই আহমেদাবাদ সত্যাগ্রহ গান্ধীজির শ্রমিক আন্দোলন যেটা। আর এখানে বলছে গান্ধীজির শ্রমিক সংগঠনটার নাম ছিল মজদুর মহাজন। বি অপশানে যেটা রয়েছে এটা উত্তর হবে। এবং এই মজদুর মানে কি, ওয়ার্কার্স বা শ্রমিক। এই শ্রমিকদের সম্মানিত করেছিলেন মহাত্মা গান্ধী কি বলে না, মহাজন বলে। দ্য গ্রেট ম্যান, দ্য গ্রেট পার্সন বা মহাজন যেটাকে আমরা বলি, তিনি বলছেন মজদুর মহাজন। যেমন তিনি পিছিয়ে পড়া মানুষকে, অস্পৃশ্য বলে আমরা যাদের বলি, তাদেরকে তিনি হরিজন আখ্যায় ভূষিত করেছিলেন, তেমনি শ্রমিকদের তিনি বলেছিলেন মহাজন। এবং দলটার নাম ছিল মজদুর মহাজন। তিনি তৈরি করেছিলেন গান্ধীজির একটা শ্রমিক সংগঠনের নাম, এটা আমরা বলতে পারি। নেক্সট কোয়েশ্চেনে আমরা আসবো, সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি রচনা করেন কে? তোমরা জানো এটা খুব কমন প্রশ্ন, হরিশ সেন। আমি তোমাদের বলে দিই, এই এলাহাবাদ প্রশস্তি কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জায়গা পরীক্ষার জন্য। বিভিন্নভাবে প্রশ্ন এসছে এখান থেকে বিভিন্ন পরীক্ষায়। যেমন এই এলাহাবাদ প্রশস্তিকে দিতে পারে কি দিয়ে না, প্রয়াগ প্রশস্তি। এলাহাবাদ প্রশস্তির আর একটা নাম প্রয়াগ প্রশস্তি। নাম্বার 2, প্রশস্তি কি? আমরা এরকম প্রচুর প্রশস্তি নাম দিয়ে শিলালিপি পেয়েছি। নাসিক প্রশস্তি, দেওপাড়া প্রশস্তি, নানাঘাট প্রশস্তি, আইহোল প্রশস্তি। এটা কি প্রশস্তি? কি সব শিলালিপি কিন্তু প্রশস্তি নয়, কিন্তু যে কোনো প্রশস্তি শিলালিপি। এই ব্যাপারটা, এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে যে যে কোনো শিলালিপি প্রশস্তি নয়, কিন্তু সমস্ত প্রশস্তি শিলালিপি। যে কোনো শিলালিপিকে আমরা প্রশস্তি বলতে পারবো না। যে শিলালিপিগুলো রাজার প্রশংসা করে লেখা হচ্ছে, ইংরেজিতে বলে ইওলজি, রাজার প্রশংসা করে লেখা হচ্ছে, সেগুলো হচ্ছে প্রশস্তি। যেগুলো আমরা এক্সাম্পল দিলাম, যে প্রশস্তিগুলো রাজার প্রশংসা করে লেখা হচ্ছে যেগুলো, সেগুলো প্রশস্তি। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি এলাহাবাদ প্রশস্তি। এখানে কে কার প্রশংসা করছেন? এখানে সম্রাট সমুদ্রগুপ্তের প্রশংসা করছেন তার সভাকবি হরিশ সেন। এটা আমাদের মনে রাখতে হবে। আর একটা প্রশ্ন দেয় যে হরিশ সেন তার আর একটা পরিচয় আছে। হরিশ সেনের আর একটা পরিচয় রয়েছে, আর একটা বড় পরিচয় রয়েছে হরিশ সেনের। তিনি শুধু সভাকবি ছিলেন না, তিনি ছিলেন সন্ধি বিগ্রহিক। এই সন্ধি বিগ্রহিক এটা একটা অফিসিয়াল ডেজিগনেশন গুপ্ত যুগের। সন্ধি বিগ্রহিক, সন্ধি বিগ্রহিক কাকে বলতো? এরা কি কাজ করত? যারা যুদ্ধ এবং শান্তির দায়িত্বে থাকতো।
ইনচার্জ অফ ওয়ার অ্যান্ড পিস। এই দায়িত্ব যারা পালন করত, যে গ্রুপ অফ মিনিস্টার্স, তাদের বলা হতো গুপ্ত যুগে সন্ধি বিগ্রহিক। তাহলে হরি সেন একদিকে ছিলেন সন্ধি বিগ্রহিক, আবার অন্যদিকে ছিলেন বিখ্যাত সভাকবি সমুদ্রগুপ্তের, যিনি সমুদ্রগুপ্তকে বলেছিলেন কি না, তোমরা জানো যে সমুদ্রগুপ্তকে যে তিনি যে মানে একটা ভালো কবিতা লিখতেন, শুধু রাজাই ছিলেন না, তিনি কবিরাজ উপাধিতে ভূষিত করেছিলেন সমুদ্রগুপ্তকে এই হরি সেন। তাহলে এলাহাবাদ প্রশস্তি বহুবার পরীক্ষা এসছে, শুধু কে রচনা করেছে এটা পড়ে গেলে হবে না। আমি যেভাবে এলাহাবাদ প্রশস্তির কথা বললাম, এলাহাবাদ প্রশস্তিটাকে তাই বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখে যেতে হবে, যে কোনো প্রশ্ন আসতে পারে। 33টা লাইন আছে এলাহাবাদ প্রশস্তিতে, সংস্কৃত ভাষায় লেখা এলাহাবাদ প্রশস্তি। আর একটা জিনিস তোমাদের বলে দিই, এটা এমনই একটা প্রশস্তি, একটা পিলার এটা। এই পিলারে 3 জনের ইতিহাস আছে। প্রথমে এই পিলারটা অশোকের ইতিহাস এর মধ্যে লিপিবদ্ধ রয়েছে, অশোক এটাকে ব্যবহার করেছেন, তারপর ব্যবহার করেছেন সমুদ্রগুপ্ত, তারপর এটা ব্যবহার করেছেন জাহাঙ্গীর। সুতরাং অশোক, সমুদ্রগুপ্ত এবং জাহাঙ্গীর 3 জনের ইতিহাসই আমরা পাচ্ছি এই পিলারের ওপর। তো এই প্রয়াগ প্রশস্তি বা এলাহাবাদ প্রশস্তি একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। নেক্সট কোয়েশ্চেনে আসবো, অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন? আমি একটু আগেই বলছিলাম ব্যারিস্টার প্রমথনাথ মিত্র। আমরা জানি অনুশীলন সমিতি হচ্ছে যে বাংলার প্রথম একটা বিপ্লবী দল, একটা আন্ডারগ্রাউন্ড রেভলিউশনারি একটা অর্গানাইজেশন, একটা গুপ্ত বিপ্লবী সমিতি হচ্ছে অনুশীলন সমিতি। একবার বিশেষ প্রিলিমসে প্রশ্ন এসেছিল যে অনুশীলন সমিতি কি, হোয়াট ইজ অনুশীলন সমিতি, এটা কি ধরনের অর্গানাইজেশন, এটা কি কোনো জাতীয়তাবাদী সংগঠন, না এটা কোনো সামাজিক এবং রাজনৈতিক সংগঠন, এইভাবে অপশান দিয়ে দিয়েছিল। অনুশীলন সমিতিকে যদি আমরা অ্যানালিসিস করি, এর চরিত্রটাকে যদি আমরা দেখি, এটা তাহলে কি ধরনের সংগঠন বলবো? একটা আন্ডারগ্রাউন্ড, একটা সিক্রেট রেভলিউশনারি অর্গানাইজেশন, একটা গুপ্ত বিপ্লবী সমিতি। এই অনুশীলন সমিতি বাংলার প্রথম গুপ্ত বিপ্লবী সমিতি, তোমরা জানো তৈরি হয়েছিল 1902-তে। প্রমথনাথ মিত্র এটা তৈরি করেছিলেন, ব্যারিস্টার প্রমথনাথ মিত্র অনুশীলন সমিতি। এই অনুশীলন সমিতির হ্যান্ডবুক যেটা ছিল, মানে অনুশীলন সমিতির যারা সদস্য ছিল তাদের হাতে হাতে ঘুরত যে বইটা, সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ। অনুশীলন সমিতির বাইবেল বলা হতো এটা, অনুশীলন সমিতির সদস্যদের বাইবেল হিসেবে এই বইটাকে পরিগণিত করত সেখানকার সদস্যরা। সুতরাং অনুশীলন সমিতি একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, এটা ভালো করে আমরা পড়ব, একটা খুব ইম্পর্টেন্ট জায়গা। বিপ্লবী আন্দোলনের, বাংলায় বিপ্লবী আন্দোলনের সূত্রপাত ঘটিয়েছিল এই অনুশীলন সমিতি। আমরা নেক্সট কোয়েশ্চেনে আসব, বাংলার পালবংশীয় রাজা দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে বিদ্রোহে কৈবর্ত নেতা কে ছিলেন? তোমরা জানো যে মহিপাল 2 এর রাজত্বকালের সবচেয়ে বড় ঘটনা কৈবর্ত বিদ্রোহ। এই কৈবর্ত বিদ্রোহকে নেতৃত্ব দিয়েছিলেন দিব্য বলে একজন নেতা। তো এটা আমরা জানি। আর এই যে কৈবর্ত, এরা কারা? এরা হচ্ছে বরেন্দ্র ভূমির জেলে সম্প্রদায়। বরেন্দ্র ভূমি বলতে আমরা কোন জায়গাটাকে বুঝবো এখন? উত্তরবঙ্গ। তোমরা জানো পশ্চিমবাংলার যে বিভিন্ন পার্টগুলো, সেগুলো বিভিন্ন নামে পরিচিত ছিল। কিছুটা পার্ট ছিল সমতট, কিছুটা রাঢ়, আবার কিছুটা তোমার পুন্ড্রবর্ধন, আবার কিছুটা ছিল বরেন্দ্রভূমি। এই বরেন্দ্রভূমি যে পার্টটা বাংলার, সেই বরেন্দ্রভূমি মানে উত্তরবঙ্গ যেটা, সেই বরেন্দ্রভূমির জেলে সম্প্রদায় ছিল কৈবর্তরা। এরা রিভোল্ট করেছিল দ্বিতীয় মহিপালের এগেনস্টে, দ্বিতীয় মহিপালকে পরাজিত করেছিল, হত্যাও করেছিল তাকে। সেই বিখ্যাত কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন দিব্য। এই দিব্যকে, এই কৈবর্তদের পরাজিত করলো শেষ অবধি কে? না রামপাল। এবং এই টোটাল বিদ্রোহের ইতিহাস আমরা জানতে পারলাম। তোমরা জানো সন্ধ্যাকর নন্দীর বিখ্যাত বই, সেটা হচ্ছে রামচরিত। রামচরিত থেকে আমরা জানতে পারলাম। এবং দিব্যর পর এই বিদ্রোহকে নেতৃত্ব দিয়েছিলেন যিনি, তিনি হলেন ভীম। যে ভীমকে হত্যা করেছিলেন
রামপাল। সুতরাং পাল বংশ একটা খুব ইম্পর্টেন্ট জায়গা। আমরা নেক্সট প্রশ্নে আসব, আজাদ হিন্দ ফৌজ কোথায় স্থাপিত হয়? তোমাদের আমি বারবার ক্লাসে বলেছি যে এই যে সুভাষ বোস ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এখান থেকে কিন্তু কোয়েশ্চেন কিছু না কিছু আসে। এটা আমরা জানি যে সিঙ্গাপুরে এটা প্রথম তৈরি হয়েছিল, সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজ। আজাদ হিন্দ ফৌজের যে বিভিন্ন ব্রিগেডগুলো ছিল, সেই ব্রিগেডগুলো নাম আমাদের জানতে হবে। মহিলা ব্রিগেড যেটা ছিল সেখানে নেতৃত্ব দিয়েছিলেন কে? বিসিএসে প্রশ্ন এসেছিল একবার, আজাদ হিন্দ ফৌজের যে প্রতীক, সেই প্রতীকটা কি? একবার এসেছিল স্প্রিংিং টাইগার বা জাম্পিং টাইগার। আজাদ হিন্দ ফৌজের স্লোগান কি ছিল? দিল্লি চলো। আজাদ হিন্দ ফৌজের গান কি ছিল? কদম কদম বাড়ায়ে যা, খুশি সে গীত গায়ে যা। এই যে জায়গাগুলো আজাদ হিন্দ ফৌজের, এগুলো কিন্তু আমাদের ভালো করে দেখতে হবে। এবং আজাদ হিন্দ ফৌজের 3 জন নেতার যে বিখ্যাত ট্রায়ালটা হয়েছিল 1945 সালের 12 নভেম্বর, সেই রেড ফোর্ট ট্রায়াল যেটাকে বলা হয়, সেটাও আমাদের ভালো করে দেখে নিতে হবে। মানে আমি এক কথায় বলতে চাইছি, আজাদ হিন্দ ফৌজ যে জায়গাটা, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, বহু পরীক্ষা এসছে, এটা কিন্তু ভালো করে দেখতে হবে আজাদ হিন্দ ফৌজ সম্পর্কে। আমরা নেক্সট কোয়েশ্চেনে আসব, গুপ্ত বংশের কোন রাজা লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত ছিলেন? গুপ্ত বংশের কোন রাজা লিচ্ছবি দৌহিত্র টাইটেল নিয়েছিলেন? আমরা জানি যে সমুদ্রগুপ্ত, ইনি ছিলেন প্রথম চন্দ্রগুপ্তের ছেলে। প্রথম চন্দ্রগুপ্ত এবং কুমার দেবীর পুত্র ছিলেন সমুদ্রগুপ্ত। কুমার দেবীকে বিবাহ করেছিলেন এই লিচ্ছবি বংশের বিবাহ করেছিলেন লিচ্ছবি বংশের রাজকন্যা কুমার দেবীকে বিবাহ করেছিলেন সমুদ্রগুপ্তের বাবা চন্দ্রগুপ্ত ওয়ান। তো সেই জন্য সমুদ্রগুপ্ত তার নামের আগে লিচ্ছবি বংশের রেফারেন্স নিতেন। তোমরা জানো লিচ্ছবি এমন একটা রাজবংশ যে রাজবংশের সঙ্গে কিন্তু জড়িয়ে রয়েছেন ভারতবর্ষের সমস্ত অনেক অনেক বিখ্যাত রাজারা। যেমন এখানে আমরা প্রথম চন্দ্রগুপ্তের নাম পেলাম, লিচ্ছবি বংশের রাজকন্যাকে বিবাহ করেছিলেন। ঠিক তেমনি আমরা পাই বিম্বিসারের কথা। বিম্বিসার বিবাহ করেছিলেন লিচ্ছবি বংশের রাজকন্যাকে বিবাহ করেছিলেন, চেল্লেনাকে বিবাহ করেছিলেন আমরা জানি। মহাবীরের যিনি মা ছিলেন তিনিও ছিলেন এই লিচ্ছবি বংশের রাজকন্যা। এই লিচ্ছবিরা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছে এই ইন্ডিয়ান হিস্ট্রিতে। এই লিচ্ছবিরা রুল করত কোথায় না, বৃজ্জি বা বৈশালী বলে যে অঞ্চলটার কথা আমরা পাই ইতিহাসে, সেই জায়গাতে রুল করত এই লিচ্ছবি বংশ। তাহলে এখানে উত্তর এখানে হবে সমুদ্রগুপ্ত লিচ্ছবি দৌহিত্র উপাধি নিয়েছিলেন। সমুদ্রগুপ্তের টাইটেলগুলো কিন্তু দেখে নেবে, টাইটেল থেকে প্রশ্ন দেয়। সমুদ্রগুপ্ত অনেকগুলো টাইটেল নিয়েছিলেন, তার মধ্যে লিচ্ছবি দৌহিত্র একটা, কবিরাজ একটা, হিরো অফ 100 ব্যাটলস, শতযুদ্ধের বীর সমুদ্রগুপ্তকে বলা হয়েছিল। আর যেটা কমন অনেকবার দিয়েছে ভারতের নেপোলিয়ন, সমুদ্রগুপ্তকে বলা হয়। এইগুলো টাইটেলগুলো শুধু সমুদ্রগুপ্তের টাইটেল না, আমাদের ভারতবর্ষের ইতিহাসে রাজাদের যে টাইটেলসগুলো, এগুলো কিন্তু আমাদের ভালো করে একবার দেখে নিতে হবে। নেক্সট আমরা আসছি যেটা নীল বিদ্রোহ নিয়ে নিয়মিত আলোকপাত করা হতো কোন পত্রিকায়? আমরা জানি হিন্দু প্যাট্রিয়ট এমন একটা পত্রিকা যেখানে নীল বিদ্রোহের ওপর, নীল চাষিদের অত্যাচারের ওপর ফোকাস করা হতো, সেইটা নিয়ে লেখা হতো। হরিশ্চন্দ্র মুখার্জি প্রকাশ করেছিলেন হিন্দু প্যাট্রিয়ট। ইয়ার অফ পাবলিকেশন ছিল 1853। 1853তে হিন্দু প্যাট্রিয়ট প্রকাশিত হয়েছিল নীল বিদ্রোহকে নিয়ে। আর নীল বিদ্রোহকে নিয়ে বিখ্যাত নাটক, বাংলা নাটক তোমরা সবাই জানো, নীলদর্পণ। আর এই নীল চাষিদের ওপর অত্যাচার নিয়ে একটা ইংরেজি বইও প্রকাশ করা হয়েছিল যার নাম ছিল ব্লু মিউটিনি, ব্লেয়ার কিং এর লেখা। ব্লেয়ার কিং বলে একজন হিস্টোরিয়ান এবং হিস্টোরিয়ানের লেখা ব্লু মিউটিনি। এইটাও একটা বই যেটা নীল বিদ্রোহের ওপর লেখা হয়েছিল। বইটার নাম ছিল ব্লু মিউটিনি, রিটেন বাই ব্লেয়ার কিং। ব্লেয়ার কিং বলে একজন এই বইটা লিখেছিলেন। নীল বিদ্রোহ একটা খুব ইম্পর্টেন্ট, লিডারদের নাম ভালো করে পড়বে, কোন কোন জায়গাটায় হলো নীল বিদ্রোহ সেইগুলো ভালো করে দেখবে, এগুলো দেখতে হবে খুব ভালো করে। নেক্সট কোয়েশ্চেনে আমরা আসবো তারিকি ফিরোজ শাহী।
এই গ্রন্থটা কে লিখেছিলেন? আবুল ফজল, মিনাজুস সিরাজ, জিয়াউদ্দিন বার্নি, আল বিরুনি। চারজনের নাম দিয়েছে, তোমরা বুঝতেই পারছো এই চারজনের সম্পর্কে তোমরা সবাই জানো। খুব ভালো করে পড়বে এই চারজন সম্পর্কে। এই চারটে যে অপশান রয়েছে ভীষণ ইম্পর্টেন্ট, এই চারটে যে অপশান থেকেই প্রশ্ন আসে, কিন্তু ভালো করে দেখতে হবে। আবুল ফজল, মিনাজুস সিরাজ, জিয়াউদ্দিন বার্নি, আল বিরুনি, খুব ইম্পর্টেন্ট একদম। তো এখানে উত্তর যেটা হবে সেটা হলো জিয়াউদ্দিন বার্নি। ফিরোজ শাহ তুগলকের কন্টেম্পোরারি হিস্টোরিয়ান জিয়াউদ্দিন বার্নি ফিরোজ শাহ তুগলককে নিয়ে লিখেছিলেন এই বিখ্যাত বই। এবং আরেকটা কথাও তোমাদের বলে দিই, এই সেম নামে আরেকটা বই লেখা হয়েছিল সেম পিরিয়ডে, লেখক অন্য ছিলেন, নাম এক ছিল, সেই বইটারও নাম ছিল তারিকি ফিরোজ শাহী, লিখেছিলেন শামসি আফিফ। শামস ই আফিফ, ইনিও একজন হিস্টোরিয়ান ফিরোজ শাহ তুগলকের রাজত্বকালের। ইনি লিখেছিলেন এই বইটা, শামসি আফিফের লেখা তারিকি ফিরোজ শাহী, দুটোই তারিকি ফিরোজ শাহী, একটা শামসি আফিফ আর একটা জিয়াউদ্দিন বার্নি। নেক্সট কোয়েশ্চেনে আসো, স্বরাজ আমার জন্মগত অধিকার কথাটা কার, কথাটা কে বলেছিলেন? এটা তো আমরা সবাই জানি, বিজি তিলক এই কথাটা বলেছিলেন, স্বরাজ আমার জন্মগত অধিকার। এই বিখ্যাত কথাটা স্বরাজ নিয়ে তারা আন্দোলন করছিলেন যখন, হোমরুল আন্দোলন যেটাকে আমরা বলি, সেই আন্দোলনের একটা অন্যতম স্লোগানে পরিণত হয়েছিল এই স্বরাজ আমার জন্মগত অধিকার। এই বিখ্যাত কথাটা তিলক বলেছিলেন, এই স্লোগানটা। কোটেশন তোমরা জানো একটা খুব ইম্পর্টেন্ট পার্ট প্লে করে, ইম্পর্টেন্ট রোল প্লে করে কম্পিটিটিভ এক্সামে, এবং পিএসসির এটা খুব ফেভারিট জায়গা। বিভিন্ন ধরনের কোটেশন পিএসসি বিভিন্ন পরীক্ষায় আমরা দেখেছি দিতে, সুতরাং বেশ কিছু কোটেশন করে যেতে হবে। তবে কোটেশন যেগুলো করবে সেগুলোই যে আসবে এমন কোনো কথা নেই, কিন্তু এই ধরনের কিছু ইম্পর্টেন্ট কোটেশন আমাদের তৈরি করে যেতেই হবে, কারণ কোটেশন আসে পরীক্ষায়। ঠিক আছে, যে কোনো পরীক্ষাতেই, খালি পিএসসি পরীক্ষা বলে নয়, যে কোনো পরীক্ষাতেই কোটেশন একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। নেক্সট কোয়েশ্চেনে আমরা যেটা আসবো, খুদাই খিদমতগারের নেতা কে ছিলেন? খুদাই খিদমতগার এটা একটা অর্গানাইজেশন, খান আব্দুল গফর খান তৈরি করেছিলেন। খান আব্দুল গফর খান, বি অপশনটা রাইট হবে, যার আর একটা নাম বাদশাহ খান। খান আব্দুল গফর খান বা বাদশাহ খান একবার কি করেছিল, সেম কোয়েশ্চেন দিয়েছিল, দিয়ে কি করেছিল, খান আব্দুল গফর খান না দিয়ে দিয়েছিল বাদশাহ খান। অনেক স্টুডেন্ট একটু কনফিউজ হয়ে গেছিল, কনফিউশনের মধ্যে পড়ে গেছিল যেটা আবার কি হলো। কিন্তু খান আব্দুল গফর খানেরই আর একটা নাম ছিল বাদশাহ খান, এবং টাইটেলটা তো তোমরা সবাই জানো, সীমান্ত গান্ধী বা ফ্রন্টিয়ার গান্ধী। এবং এই খুদাই খিদমতগার যে আন্দোলনটাকে পরিচালনা করেছিল সেটা হলো আইন অমান্য আন্দোলন। পেশোয়ার অঞ্চলে এই আন্দোলন পরিচালনা করেছিলেন তারা, খুদাই খিদমতগার। খুদাই খিদমতগার শব্দটার অর্থ কি না, খুদাই খিদমতগার শব্দটার অর্থ হলো ঈশ্বরের সেবক বা সার্ভেন্টস অফ গড। এটা আমাদের দেখতে হবে। আমি আর একটা প্রশ্নের কথা তোমাদের বলেছিলাম অনেকবার, সেটা বিসিএস প্রিলিমসে দিয়েছিল, এই খোদাই খিদমতগারের ভলেন্টিয়ারদের ওপর গুলি চালাতে নারাজ হয়েছিল ব্রিটিশ ভারতবর্ষের সেনাবাহিনীর কোন রেজিমেন্ট? ব্রিটিশ ভারতবর্ষের, ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির কোন রেজিমেন্ট এই খোদাই খিদমতগারের ভলেন্টিয়ারদের ওপর গুলি চালাতে অস্বীকার করেছিল? এটা হয়েছিল গাড়ওয়াল রেজিমেন্ট করেছিল, এটা চালাতে চায়নি, এদের ওপর গুলি চালাতে চায়নি। ঘটনাটা ঘটেছিল কোথায়? এইভাবে প্রশ্নটা এসেছিল অ্যাকচুয়ালি। ঘটনাটা ঘটেছিল পেশোয়ারে এই আন্দোলন পরিচালনার সময়। তারা খোদাই খিদমতগারের স্বেচ্ছাসেবকদের ওপর নির্দেশ পাওয়া সত্ত্বেও গুলি চালাতে রাজি হয়নি। এটা একটা ইম্পর্টেন্ট ঘটনা, বিসিএস এসেছিল, আপনারা আগেও আলোচনা করেছি। বাংলায় কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেছিলেন কে? আমরা জানি কে ফজলুল হক, যাকে বলা হয় শেরি বঙ্গাল। এই সেই কৃষক প্রজা পার্টি যারা বাংলায় সরকার তৈরি করেছিল, প্রথম প্রাদেশিক নির্বাচন 1937-এ সেই কৃষক প্রজা পার্টি একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছিল বাংলার রাজনীতিতে। সেই ইলেকশনে যারা লড়েছিল কৃষক প্রজা পার্টি, বাংলাতে মন্ত্রিসভা গঠন করেছিল। যে দলটা তৈরি হয়েছিল ফজলুল হকের নেতৃত্বে, আর এই ফজলুল হককে বলা হয়তো কি না শেরি বঙ্গাল বা বাংলার বাক। আমরা নেক্সট কোয়েশ্চেনে দেখি, প্যারিসে বন্দে মাতরম পত্রিকা কে সম্পাদনা করতেন? বন্দে মাতরম পত্রিকা এই নামে বহু পত্রিকা প্রকাশিত হয়েছিল। প্যারিসে যদি বলে তাহলে উত্তর হবে ম্যাডাম কামা।
এই বন্দে মাতরম পত্রিকা আমরা দেখেছি লাজপত রায়ের ছিল, এই বন্দে মাতরম পত্রিকা বিপিন চন্দ্র পালের ছিল, এই বন্দে মাতরম পত্রিকা আমরা দেখেছি অরবিন্দ ঘোষের ছিল। সুতরাং এই বন্দে মাতরম পত্রিকা এই নামটা বা এই পত্রিকাটা সঙ্গে অনেক বড় বড় জাতীয়তাবাদী নেতা জড়িয়ে রয়েছেন, অরবিন্দ ঘোষ, লালা লাজপত রায়, বিপিন চন্দ্র পাল, ভিকাজি কামা বা ম্যাডাম কামা। তোমরা সবাই জানো এর সম্পর্কে, যিনি ভারতের বাইরে প্রথম জাতীয় পতাকা তুলেছিলেন। অনেকবার আমরা আলোচনা করেছি ক্লাসে, বহু পরীক্ষা এসছে। 1907-এ সেই বন্দে মাতারাম তৈরি করে, বন্দে মাতারাম পত্রিকাটা তিনি করেছিলেন ফ্রম প্যারিস। আর এই প্যারিসেই তিনি একটা দল বানিয়েছিলেন, বিপ্লবী দল, যে দলটার নাম ছিল প্যারিস ইন্ডিয়ান সোসাইটি। একটা বিপ্লবী দল ম্যাডাম কামাই বানিয়েছিলেন প্যারিসে, যেটার নাম ছিল প্যারিস ইন্ডিয়ান সোসাইটি। আমরা নেক্সট কোয়েশ্চেনে আসব, কোন মুঘল সম্রাট আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করেছিলেন? এই যে কোয়েশ্চেনটা, এটা কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে ঘুরিয়ে দিয়েছে, বুঝতে পেরেছো, বিভিন্ন পরীক্ষায়। কোন মুঘল সম্রাট আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করেন? জাহাঙ্গীর, ঔরঙ্গজেব, শাহজাহান, বাহাদুর শাহ। এখানে উত্তর হবে শাহজাহান। শাহজাহানই প্রথম মুঘল সম্রাট যিনি দিল্লিকে তার রাজধানী করলেন। এইভাবে প্রশ্নটা আরেকবার দিয়েছিল 4টে মুঘল সম্রাটের নাম দিয়ে বলেছিল এদের মধ্যে কোন মুঘল সম্রাটের রাজত্বকালে দিল্লি প্রথম মুঘলদের রাজধানী হয়েছিল। এই একই কোয়েশ্চেনের ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দিয়েছিল। শাহজাহানের রাজত্বকালেই দিল্লি ক্যাপিটাল হলো। শাহজাহানবাদ যে অঞ্চলটার নাম ছিল, দিল্লির যে 7টা পার্ট ছিল তার মধ্যে একটা পার্টের নাম ছিল শাহজাহানবাদ, সেই শাহজাহানবাদটাকেই ক্যাপিটাল করেছিলেন এই শাহজাহান। শাহজাহানের রাজত্বকালেই আমরা দেখলাম প্রথম দিল্লি রাজধানী হলো মুঘলদের। আমরা একটু দেখে নেব মুঘলদের রাজধানীগুলো। আমি আগেও ক্লাসে আলোচনা করেছি, মুঘলদের ফার্স্ট ক্যাপিটাল ছিল কাবুল। খানুয়ার যুদ্ধে জেতার পর কাবুল থেকে ট্রান্সফার করে ক্যাপিটাল বাবর নিয়ে এলেন আগ্রাতে 1527-এ। আগ্রার পর ক্যাপিটাল করলেন হুমায়ুন দিন ই পানহা বলে একটা জায়গা, দিল্লিরই একটা পার্ট, দিল্লির 7টা পার্টের একটা পার্ট, দিন ই পানহা। দিন ই পানহা রাজধানী করলেন তিনি হুমায়ুন। তারপরে রাজধানী হলো ফতেপুর সিক্রি, তোমরা সবাই জানো আকবর করলেন 1571 সালে ফতেপুর সিক্রি। তারপর রাজধানী মেনলি ট্রান্সফার হলো কোথায় না দিল্লিতে, শাহজাহান ট্রান্সফার করলেন। এই ক্যাপিটালের ট্রান্সফারগুলো আমি বারবার বলেছি ক্লাসে, একটু ভালো করে দেখে নেবেন। দ্বিতীয়বারের জন্য সুভাষচন্দ্র কংগ্রেস সভাপতি নির্বাচিত হয়েছিলেন কোথায়? তোমরা জানো দুবার কংগ্রেসের সভাপতি হয়েছেন তিনি। একবার হয়েছেন হরিপুরা, আর একবার আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরী। এখানে দ্বিতীয়বার বলেছেন, অবশ্যই ত্রিপুরী উত্তর হবে। এবং ত্রিপুরী জানো তোমরা একটা ঐতিহাসিক সম্মেলন, কংগ্রেস সম্মেলন, যেখানে কংগ্রেসে উনি নির্বাচিত হলেন পট্টবী সীতারামাইয়াকে হারিয়ে, কিন্তু তিনি কংগ্রেসে থাকতে পারলেন না। এই সেশন থেকেই তিনি রিজাইন করে ফরওয়ার্ড ব্লক তৈরি করলেন 1939-এ। এই সেশন হয়েছিল একটা বিখ্যাত সেশন, আমরা বলতে পারি সুভাষচন্দ্র বসুর। হরিপুরা সেশনটা খুব ইম্পর্টেন্ট, তোমরা পড়েছো, বিসিএসও প্রশ্ন এসেছিল। এই হরিপুরা সেশনেই তৈরি হয়েছিল ন্যাশনাল প্ল্যানিং কমিটি বা ন্যাশনাল প্ল্যানিং কমিশন 1938-এ। কংগ্রেস সেশন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, আমাদের ভালো করে পড়তে হবে। কোন মুঘল সম্রাটের শাসনকালে নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন? নাদির শাহের ভারত আক্রমণ মানে 1739। যুদ্ধটার নাম কার্নালের যুদ্ধ, ব্যাটেল অফ কার্নাল 1739। উত্তরটা হবে, তোমরা জানো মোহাম্মদ শাহ বা রোশন আক্তার, যার অ্যাকচুয়াল নাম, যাকে রঙ্গিলা বলে সবাই ডাকতো। এত বেশি গান নাচের মধ্যে তিনি সবসময় নিজেকে রাখতেন, সেই জন্য তাকে সবাই রঙ্গিলা বলতো। যার আসল নাম রোশন আক্তার। এই মোহাম্মদ শাহ উত্তর হবে সি অপশানে যেটা আছে। তার রাজত্বকালেই আমরা দেখতে পাচ্ছি যে নাদির শাহের ভারত আক্রমণ হলো। তিনি এই আক্রমণের পরে কর্নালের যুদ্ধে মোহাম্মদ শাহকে হারিয়ে দিয়ে ময়ূর সিংহাসন এবং কোহিনুর ডায়মন্ড নিয়ে গেলেন ভারতের বাইরে। এবং শেষবারের মতো এই যে কোয়েশ্চেনটা দিয়েছিল যে কোন মুঘল সম্রাট শেষবারের মতো মুঘল এই পিকক থ্রোনে বসেছিলেন বা ময়ূর সিংহাসনে বসেছিলেন, সেখানেও আমরা উত্তর করব কোনটা না এই মোহাম্মদ শাহ।
সুতরাং মোহাম্মদ শাহ রাজত্বকালেই এই বিখ্যাত আক্রমণ 1739, যুদ্ধটার নাম মনে রাখতে হবে কার্নালের যুদ্ধ। কার্নাল তোমরা জানো হরিয়ানার একটা বিখ্যাত জায়গা। এখন সাঁওতাল বিদ্রোহ ঘটেছিল কোন সালে? এটা একটা খুব কমন প্রশ্ন। 1855 থেকে 56 সাঁওতাল বিদ্রোহ হয়েছিল। সাঁওতাল বিদ্রোহ শেষ না হতে হতেই শুরু হয়েছিল 57 এই বিদ্রোহ, 57 সিপাহী বিদ্রোহ। সেইটা 59-এ শেষ না হতে হতেই শুরু হয়েছিল 59-এই নীল বিদ্রোহ। পরপর 3টে বিদ্রোহের কথা আমরা জানি। পরপর 3টে বিদ্রোহ রয়েছে, সাঁওতাল বিদ্রোহ, তারপর সিপাহী বিদ্রোহ, তারপর নীল বিদ্রোহ। পরপর 3টে বিদ্রোহ একেবারে কনজিকিউটিভ ওয়েতে হয়েছিল ভারতের ইতিহাসে। ইম্পর্টেন্ট ট্রাইবাল রিভোল্ট, আমি বারবার বলেছি, ভালো করে পড়তে হবে। ভারতের ইতিহাসে 1761 সাল গুরুত্বপূর্ণ কেন? অবভিয়াসলি পানিপথের তৃতীয় যুদ্ধ, থার্ড ব্যাটেল অফ পানিপথ, মারাঠা শক্তি সম্পূর্ণরূপে পর্যদস্ত হলো। কে তখন পেশোয়া? এই কোয়েশ্চেনটা এখান থেকে দেখে যেতে হবে। যুদ্ধটা হলো কাদের মধ্যে? আহমেদ শাহ আবদালির সঙ্গে বালাজি বাজিরাও। 3 নম্বর পেশোয়া বালাজি বাজিরাও। বালাজি বাজিরাওয়ের সেনাপতি ছিলেন সদাশিব রাও ভাও। এই যুদ্ধে পানিপথের তৃতীয় যুদ্ধ 1761 একটা খুব বিখ্যাত ঘটনা আমরা জানি। যদি বলে ওই সময় মুঘল সম্রাটকে, তাহলে আমরা অবভিয়াসলি উত্তর করব দ্বিতীয় শাহ আলম। তৃতীয় পানিপথের যুদ্ধের সময় মুঘল সম্রাট ছিলেন কে? না, কে ছিলেন? না, দ্বিতীয় শাহ আলম। প্রথম পানিপথের যুদ্ধের সময় মুঘল সম্রাট বাবর, দ্বিতীয় পানিপথের যুদ্ধের সময় মুঘল সম্রাট আকবর, আর তৃতীয় পানিপথের যুদ্ধের সময় মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম 1761। আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন লালা লাজপত রায়, তিলক, দয়ানন্দ সরস্বতী, অরবিন্দ ঘোষ। স্বামী দয়ানন্দ সরস্বতী তৈরি করেছিলেন আর্য সমাজ 1875 সালে। এবং এই দয়ানন্দ সরস্বতী নামটা অনেক সময় দেয় না। দয়ানন্দ সরস্বতীর যেটা আসল নাম সেটা অপশনে দিয়ে দেয় কনফিউজ করার জন্য। দয়ানন্দ সরস্বতীর আসল নাম ছিল, তোমরা অনেকেই জানো, মূল শঙ্কর। এই মূল শঙ্কর নামটা অনেক সময় অপশনে ইউজ করে, তার ফলে এটা কি হয়, একটা কনফিউশন তৈরি করে পরীক্ষার হলে। এটা তোমাদের জেনে রাখতে হবে। দয়ানন্দ সরস্বতী আর্য সমাজের ফাউন্ডার। আর্য সমাজ ফাউন্ডেশন করেছিলেন তিনি। সি অপশনটা রাইট হবে, দয়ানন্দ সরস্বতী, স্বামী দয়ানন্দ সরস্বতী বা মূল শঙ্কর। এবং তোমরা জানো যে আর্য সমাজ ভেঙে গেল দুটো ভাগে দয়ানন্দ সরস্বতীর মৃত্যুর পর। একটা ভাগ পরিচিত হলো দয়ানন্দ অ্যাংলো বেদিক কলেজ গ্রুপ নামে। দয়ানন্দ অ্যাংলো বেদিক কলেজ গ্রুপ, যেটাকে ফাউন্ডেশন করলেন লালা হংসরাজ। আর একটা গ্রুপ তৈরি হলো যেটার নাম হলো গুরুকুল, যে গ্রুপটা তৈরি করলেন শ্রদ্ধানন্দ। দয়ানন্দ অ্যাংলো বেদিক কলেজ গ্রুপটা তৈরি হলো লাহোরে, লালা হংসরাজ তৈরি করলেন। আর গুরুকুল গ্রুপটা তৈরি হলো হরিদ্বারে, এটা তৈরি করলেন স্বামী শ্রদ্ধানন্দ। আর্য সমাজ ভেঙে যাবার পর, এই আর্য সমাজ মানে দয়ানন্দ মারা যাবার পর, দয়ানন্দ সরস্বতী মারা যাবার পর আর্য সমাজ এই দুটো ভাগে ভাগ হয়ে গেছিল। কোন বছর ইংরেজরা বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রচলন করেছিলেন? আমরা জানি 1793। মানে মেন প্ল্যানার যারা ছিলেন, কর্নওয়ালিস এটাকে ইমপ্লিমেন্ট করেছিলেন। প্ল্যানারের কথা আমরা আলোচনা করেছি, দুজন প্ল্যানার ছিলেন, আমরা এই ক্লাসে আলোচনা করেছি। একজন ফিলিপ ফ্রান্সিস আর একজন স্যার জন শোর। এই চিরস্থায়ী বন্দোবস্ত, যেটা আর একটা নাম জমিদারি বন্দোবস্ত। আমরা নেক্সট কোয়েশ্চেন দেখি। পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটার লেখককে? একটা বিখ্যাত বই, দাদাভাই নওরোজি লিখেছিলেন এই বইটা। যে বইটায় প্রকাশিত হয়েছিল প্রথম ড্রেন অফ ওয়েলথ থিওরিটা, সম্পদের নির্গমন তত্ত্ব, এইটা প্রথম প্রকাশিত হয়েছিল যে পত্রিকায়, সেটা হলো এই যে বইতে, সেটা হলো পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল। বিখ্যাত বই, 1901 সালে এটা পাবলিশ হয়েছিল এই থিওরিটা অ্যাকচুয়ালি, এই পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এই বইটাতে। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব, ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারত যখন স্বাধীন হচ্ছে আমরা জানি যে ক্লিমেন্ট অ্যাটলি তখন ছিলেন আমাদের প্রধানমন্ত্রী, মানে ব্রিটিশের প্রধানমন্ত্রী। আমাদের দেশ যখন স্বাধীন হচ্ছে, এবং ক্লিমেন্ট অ্যাটলির যে ঘোষণা, সেই ক্লিমেন্ট অ্যাটলি যিনি
1947-এর 20th ফেব্রুয়ারি ঘোষণা করেছিলেন ভারতের স্বাধীনতার ফাইনাল ডেডলাইনটা কবে হবে। 1948-এর 30 জুন সেই ক্লিমেন্ট অ্যাটলি, লেবার পার্টির লিডার, ভারত যখন স্বাধীন হলো তখন তিনি প্রধানমন্ত্রী কোথাকার না ব্রিটেনের। এটা আমাদের ভালো করে দেখতে হবে। তো এই হলো আমাদের আজকের প্রশ্নের বিভিন্ন দিকগুলো, বিভিন্ন অ্যাঙ্গেলগুলো আমরা বুঝতে পারলাম। শুধু কোয়েশ্চেন নয়, কোয়েশ্চেনের অ্যাঙ্গেলগুলো আমরা বুঝলাম, কী ধরনের প্রশ্ন হতে পারে এখানে। এই ধরনের প্রশ্নগুলো আমরা বারবার আলোচনা করব, বারবার পড়ো, টপিকগুলো বোঝার চেষ্টা করো, তাহলে দেখবে যে কোনো পরীক্ষাতেই এই ন্যাশনাল মুভমেন্ট এবং ইন্ডিয়ান হিস্ট্রি দুটো জায়গা থেকে তোমরা কোয়েশ্চেন কভার করতে পারবে। আজকে এই পর্যন্তই, আমরা আবার অন্য একটা সেশনে আসবো আরও বিভিন্ন প্রশ্ন নিয়ে।